বজ্র বৃষ্টি হবে, ফলে এই বজ্রপাত এবং বজ্র বৃষ্টির ফলে আমাদের যে সারফেস টেম্পারেচার উত্তপ্ত হয়ে আছে তা কমে যাবে। একটি বজ্রবৃষ্টি অথবা অনেকগুলো বজ্রঝড় একসাথে মার্চ করে যদি স্কোয়ার লাইন গঠন করে এবং বাংলাদেশের উপর তাণ্ডবতা চালায় এবং এর সাথে যদি দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া থাকে, তখন এই যে উত্তপ্ত পরিস্থিতি তা 2 থেকে 4 ডিগ্রি, কোথাও কোথাও 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়ে বাংলাদেশেই একটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করতে পারবে, তাপমাত্রা সহনীয় মাত্রায় চলে আসবে। তবে আশঙ্কার বিষয় হলো এই যে আজকের রাত থেকে 11 তারিখ পর্যন্ত যে আমরা বৃষ্টি বা বজ্র বৃষ্টির কথা বললাম, কোথাও কোথাও মাঝারি শক্তিমাত্রার বজ্রঝড় হবে, কোথাও কোথাও অত্যন্ত শক্তিশালী বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে এই বজ্রঝড়ের সাথে থাকে বজ্রপাত, সেই কারণে আপনারা জানেন ক্রমবর্ধমান এই বজ্রঝড়ের ফলে যে বজ্রপাত তৈরি হয়, সেই বজ্রপাতে অনেক প্রাণহানি ঘটে। শুধু মানুষই মারা যাচ্ছে না, গবাদি পশু মারা যাচ্ছে, পাখিরাও মারা যাচ্ছে শিলাবৃষ্টির কারণে। কারণ এই বজ্রঝড়ে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়ে থাকে। সেই কারণে আমরা আশঙ্কা করছি যে এই যে বজ্রঝড়ের যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক যে সতর্ক বার্তা, এবং আমরা দিয়ে থাকি ডেলি 4 বার, এবং বজ্রপাতের সম্ভাবনা তৈরি হলে আধা ঘন্টা আগেও আমরা বজ্রঝড়ের ইনফরমেশন আমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকি, প্রচার করে থাকি। সেই কারণে এই বজ্রঝড়জনিত বজ্রপাত অথবা শিলাবৃষ্টি অথবা দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া কোন কোন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হবে তার স্পষ্ট অঞ্চল উল্লেখ সহ এবং বাতাসের গতিবেগ কত থাকবে তা উল্লেখ সহ আমরা কিন্তু সতর্কবার্তা দিয়ে থাকি। সেই কারণে এই যে আশঙ্কার বিষয়ে কেন বললাম, এই বজ্রঝড় তৈরি হলে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলে বজ্রপাত সংঘটিত হয় এবং প্রাণহানি ঘটে। সুতরাং জানমালের নিরাপত্তা এবং প্রাণহানি লাঘব করার জন্য অবশ্যই বজ্রঝড় সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এজন্য সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের বিকল্প নেই। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, যেহেতু এই বজ্রঝড়ের স্থায়িত্বকাল খুবই কম, আধা ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত এর আয়ুষ্কাল, সেই কারণে সবচেয়ে এই আধা ঘন্টা যখন বজ্রঝড় শুরু হয় তার আগ থেকে বজ্রঝড় শেষ হওয়া পর্যন্ত এই আয়ুষ্কাল থাকে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা। এই সময়টা তারা যদি ঘরে অবস্থান করে তাহলে প্রাণহানি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। একটা থাম্ব রুল আপনাদের কাছে বলতে চাই, যেটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতেও অনেক সময় ফলো করা হয়। একে বলা হয় 30 সেকেন্ড রুল, অথবা বাংলায় 30 সেকেন্ড বিধি। বিধিটা হলো, যখন আমাদের দেশে বজ্রঝড় শুরু হয়, সেই বজ্রঝড়টা হতে পারে সাধারণত দেশের উত্তর পশ্চিম অঞ্চলে কিউমুলাস মেঘ অথবা কিউমুলোনিম্বাস মেঘ, একে আমরা থান্ডার ক্লাউড বলি, অথবা আমরা হিমালয়ের মতো উচ্চতা বিশিষ্ট মেঘমালা কালো নিম্বাস মেঘ যখন আমরা উত্তর পশ্চিম কর্নারে দেখতে পাই অথবা উত্তর পূর্ব কর্নারে দেখতে পাই, তখন এই বজ্রঝড় দেখার পরে আমরা অনেক সময় আকাশে তাকালে আমরা লাইটেনিং দেখতে পাই, অর্থাৎ বিজলি চমকানো দেখতে পাই। এই বিজলি চমকানো দেখা মাত্র আপনি কাউন্ট শুরু করবেন, 1 2 3, এভাবে 30 সেকেন্ড পর্যন্ত যদি কাউন্ট করেন, অর্থাৎ 30 সেকেন্ড সময় যদি ব্যয় করেন, এই সময়ের মধ্যে যদি আপনি শব্দ শুনতে পান তাহলে মনে করতে হবে যে বজ্রঝড় আপনার দিকে আসছে, তাহলে আপনি ঘর থেকে নামবেন না, ঘরের মধ্যেই অবস্থান করবেন। যদি 30 সেকেন্ডের পর শব্দ শুনতে পান তাহলে মনে করবেন যে বজ্রঝড়টা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে ঘর থেকে নামা কিছুটা নিরাপদ। এই যে একে 30 সেকেন্ড বিধি বলা হয়। সুতরাং এই বিধি ফলো করতে হবে। কোনো রকমেরই বজ্রমেঘ দেখা মাত্রই ঘরে থাকতে হবে, আধা ঘন্টা থেকে 2 ঘন্টা কোনো রকমই খোলা মাঠে থাকা যাবে না, বড় বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না। কোনো উপায়ান্তর না থাকলে যদি আপনি খোলা মাঠে অবস্থান করেন তাহলে বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে মাথা নিচু করে গুটিসুটি হয়ে সর্বোচ্চ নিচু হয়ে বসে থাকতে হবে। ফলে এই সব নিয়মকানুন যদি মেনে চলা যায় তাহলে, এবং এই সামাজিক সচেতনতা যদি বৃদ্ধি করা যায়, যদিও আমরা করে আসছি কিন্তু তা অপ্রতুল,
আপনাদের মাধ্যমে এই সচেতনতা যদি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়, তাহলে এই যে বজ্রপাতজনিত যে প্রাণহানি বা গবাদি পশুর মৃত্যু বা যে পাখি শিলাবৃষ্টির কারণে মারা যায়, তা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। না, দেখুন, শুরুতে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের আগামী 24 ঘন্টার মধ্যে দুই এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অস্থায়ীভাবে দমকা বাতাস ও জোড়া হওয়া সহ। 6 তারিখ থেকে তার বিস্তার আস্তে আস্তে দেশের বিভিন্ন জায়গায় শুরু হবে। আস্তে আস্তে সারা দেশব্যাপী এইসব বজ্রঝড়ের বিস্তার লাভ করতে পারে। তবে আপনাদেরকে তো আগেই বলেছি যে এই বজ্রঝড়ের ব্যক্তিকাল কিন্তু নন স্টপ বৃষ্টি হবে এমনটি নয়। বজ্রঝড়ের বৈশিষ্ট্যই হলো যে এরা আধা ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত ঘটায়, পরবর্তীতে এই বৃষ্টিপাত ঘটানোর পর আবার সূর্য দেখা মেলে এবং তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে থাকে। সুতরাং মে মাসে বজ্রঝড়ের সংখ্যা গড়ে 13টি বজ্রঝড় হয়ে থাকে মে মাসে। এবং আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে কিন্তু আমরা বলেছি যে এই মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হবে এবং 3 থেকে 5 দিন বজ্র বা শিলাবৃষ্টি সহ হালকা ধরনের বজ্রঝড় হতে পারে এবং 2 থেকে 3টি বজ্রঝড় হতে পারে শক্তিশালী। সেই কারণে এই বজ্রঝড় সংক্রান্ত আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আপনাদেরকে, কারণ পুঙ্খানুপুঙ্খ মেনে চলার জন্য আপনারা জনগণকে উদ্বুদ্ধ করেন। কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের পূর্বাভাস দিয়ে থাকে অনেকেই, তার সোর্স ঠিক থাকে না এবং তার স্থান ও কালের ব্যত্যয় ঘটে, ফলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের এই যে প্রচারণায় বিঘ্ন ঘটে। সুতরাং এই তথাকথিত এবং অযাচিত সোর্সবিহীন পূর্বাভাস না দেখে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা যদি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেন, তাহলে এই যে বজ্রজনিত ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির সংখ্যা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকেরটা নেবেন ফোন করে পরে। গতকালকে কত ছিল? 41.8 জলি, 41.8 ছিল কোথায়? যশোরে। না, আজকে তো তাপপ্রবাহ ঢাকার পশ্চিমাঞ্চল, আজকের সন্ধ্যা 6টা পর্যন্ত বিশেষ করে দেখি ঢাকার পশ্চিমাঞ্চল, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের উপর অব্যাহত থাকতে পারে এবং আমরা তার এই মর্মে কিন্তু অ্যালার্ট মেসেজও দেওয়া আছে। তবে আগামীকালও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে, তবে বিদ্যমান যে তাপপ্রবাহ তার তীব্রতা কিছুটা কমে যাবে। 6 তারিখের পর তীব্রতা আরও কমে যাবে। 6 তারিখের পরই আমরা আশা করি যে বাংলাদেশ থেকে যে বিদ্যমান তাপপ্রবাহ তার বহু অংশেই তাপপ্রবাহ উঠে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে। না, দেখুন, এখন যে বজ্রঝড় বৃষ্টি, একে বলা হয় র্যাপিড অনসেট ফোর্সেস। এখন যে বজ্রঝড় তৈরি হয়, এই বজ্রঝড়ের বৈশিষ্ট্যই হলো স্বল্প সময়ে অনেক বৃষ্টিপাত ঘটাতে পারে। দেখুন, আমাদের সিলেট এবং পার্শ্ববর্তী এলাকায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং আপ স্ট্রিমে, বিশেষ করে মেঘালয়